রিফাত রিফাত জি স্যার। কথা জি স্যার। বলেন, ওর যে বললো সেন্টেন্স 5 প্রকার, এগুলো কি কি? স্যার 5 প্রকার সেন্টেন্স, তাই না? জি স্যার। ক্লাসিফিকেশনটা একটু বলেন। জি স্যার বলতেছি স্যার। এর জন্য তো চ্যাটজিপিটির কাছে যেতে হবে। স্যার মনে করতেছে না, সরি স্যার। আরে এটা কি চাকরি ইন্টারভিউ না তো, ভয় পাচ্ছেন কেন? লামিয়া আক্তার, লামিয়া জি স্যার। বলেন, সেন্টেন্স যে 5 প্রকার বললো এগুলো কি কি? স্যার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স, আচ্ছা, জান্নাত লুবাবা, জান্নাত জি স্যার। সেন্টেন্স যে 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্স কি কি? assertive sentence, interrogative sentence, imperative, objective and exclamatory. Good. আমি আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, তো এই যে ও 5 প্রকার সেন্টেন্স বললো, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? প্রথমেই ছিল এহতেসামুল কে হক নাকি না হাসান? यस স্যার। বলেন তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? স্যার এই সেন্টেন্স দ্বারা আর কি কোনো কিছু বোঝানো হয়, মানে বর্ণনা আর কি। যেমন সে বই পড়ে। গ্রেট। তো এখন এই এক্সাম্পলটা দেখি আমরা সবাই। আমার স্ক্রিন দেখা যায়? यस স্যার। এখানে 3টা সেন্টেন্স আছে, তাই না? এই 3টা সেন্টেন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্স? স্যার প্রথম দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু স্যার 3 নাম্বারটা বলতে পারি না। 3 নাম্বারটা কি কোনো কিছু অ্যাসার্ট করতেছে না, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, এটাও অ্যাসার্টিভ, তাই না? তো এখন এই যে এখানে 3 ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই 3 ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এইগুলোকে আমরা এমন অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্পেশাল ক্যাটাগরি বলতেছি, যে সেন্টেন্স গুলোকে কোনো কিছু ডিক্লেয়ার করে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা সামথিং ডিক্লেয়ার সামথিং, তাই না? আর্জেন্টিনা উইল উইন নেক্সট ওয়ার্ল্ড কাপ, এটাও একটা ডিক্লারেশন। x+3 = 5, এটাও একটা ডিক্লারেশন। বাট এই 3টা ডিক্লারেশনের মধ্যে কিছু কেস আছে যেগুলোকে আমরা ইনস্ট্যান্ট, এই মুহূর্তে কোয়ান্টিফাই করতে পারবো যেটা কি ট্রু না ফলস। তেমন কেস কোনটা এখানে যেটাকে কোয়ান্টিফাই করা সম্ভব?
So Dhaka is the capital city, the capital of Bangladesh. গুড। আর্জেন্টিনা উইল উইন নেক্সট ওয়ার্ল্ড কাপ ফুটবল। এটা তো আমরা কিছু জানি না যে এটা কি কি স্যার এটা হতেও পারে নাও পারে। Possible. x plus 3 equal to 5 এটা Possible, sir. হ্যাঁ, এটা x এর বিভিন্ন মানের জন্য ট্রু হইতে পারে ফলস হইতে পারে, তাই না? স্যার এক্স এর মান চেঞ্জ হলে তো হ্যাঁ, এক একবার এক এক রকম রেজাল্ট আসবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একমাত্র এইখানে একটা সেন্টেন্স আছে যেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি, এটাকে ট্রু হিসেবে কোয়ান্টিফাই করা যায়। এখানে ঢাকা না লিখে যদি আমি অন্য কিছু লিখতাম, লেটস সে বরিশাল বলতাম, তাহলে কি হইতো? এটা কি ট্রু হইতো? ফলস। তখন এটাকে আমরা বলতাম ফলস, তাই না? তখন আমরা এটাকে ট্রু না বলে এটাকে কি বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে ফলস। এবং এই যে বাকি দুইটা কেস, এই দুইটা কেসে আমরা কি করতে পারতেছি না, কোনো ধরনের এইরকম ট্রু বা ফলস হিসাবে তাকে কোয়ান্টিফাই করতে পারি না। তাহলে এই যে ডিক্লারেটিভ সেন্টেন্স, যে ডিক্লারেটিভ সেন্টেন্স গুলোকে আমরা ট্রু বা ফলসে কোয়ান্টিফাই করতে পারি সেগুলিকে আমরা বলি প্রপোজিশনাল লজিক বা প্রপোজিশন বলে। ওকে, Sir. তাহলে কি ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ডিক্লারেটিভ sentences, those are quantifiable as true or false, but not both at the same time, is called proposition. বুঝা গেছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা প্রপোজিশন বলি। তাহলে আমরা শুরু করলাম কিভাবে? শুরু করলাম হচ্ছে সেন্টেন্স কত প্রকার সেটা দিয়ে। সেখানে আপনারা অ্যাসার্টিভ বলছেন, দেন ইন্টারোগেটিভ বলছেন। অ্যাসার্টিভ এর একটা পার্টিকুলার ফর্ম বা একটা পার্টিকুলার কেস দিয়ে আমরা কথা বলতেছি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, সেগুলি কিন্তু বলিনি। আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্স গুলো কোনো কিছু ডিক্লেয়ার করে এবং যেগুলো ডিক্লেয়ার করে সেগুলিকে আমরা বলি ডিক্লারেটিভ সেন্টেন্স। এবং এই ডিক্লারেটিভ সেন্টেন্স গুলো যেগুলো ট্রু বা ফলস এ কোয়ান্টিফাই করা যাবে সেগুলো হচ্ছে প্রপোজিশন। বুঝা গেছে? স্যার আগের লেখাটা আরেকবার দেখানো যাবে একটু? হ্যাঁ, এইটা আপনাদের সাথে শেয়ার করব, অসুবিধা নেই। এটা পিডিএফ করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আপনারা বোঝার চেষ্টা করেন। ওকে, তো এখন যেটা বলতেছিলাম, এই যে ডিক্লারেটিভ সেন্টেন্স, লেটস সে আমি কি বলতেছি যে মাই নেম ইজ সাদেক। ওকে, মাই নেম ইজ সাদেক। তো এইটা কি প্রপোজিশন হবে? এটা কি প্রপোজিশন হবে? ইয়েস অর নো? জি স্যার হবে। কেন হবে? কারণ আমার একটা নাম আছে, সবাই সেটা জানে। আমি যদি ট্রু বলি যে দেখে। আমার নাম তো বললাম ধরেন মিস্টার এক্স, বললাম, তো আপনারা তো এটা চেক করতে পারবেন যে আসলে তার নাম কি এক্স নাকি তার নাম সাদেক, এটা কোয়ান্টিফাই করা সম্ভব। এইটা একটা প্রপোজিশন। তাহলে এই যে প্রপোজিশন, এই প্রপোজিশনকে আমরা একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। ওকে, এটা একটু খেয়াল করেন। সিম্বল গুলো কি? সিম্বল গুলো হচ্ছে সাধারণত আমরা বলি যে পি কিউ আর, স্মল লেটার হিসেবে নিই।
আমরা যেটা বলতেছি যে সিম্বল হিসাবে আমরা কি ব্যবহার করি, আপনারা জানেন যে আমরা যখন অ্যালজেব্রা করি, অ্যালজেব্রাতে ভেরিয়েবল হিসেবে আমরা এক্স ওয়াই জেড এগুলোকে ব্যবহার করি, তাই না? আবার ফিজিক্সেও বিভিন্ন ভেরিয়েবল আছে। লেটস সে যখন আমরা গতির সূত্র পড়ি তখন টি একটা পার্টিকুলার মিনিং ক্যারি করে, এম একটা পার্টিকুলার মিনিং ক্যারি করে, ভি একটা পার্টিকুলার মিনিং ক্যারি করে। ঠিক এরকম আমরা যখন প্রপোজিশনাল লজিক পড়বো, প্রপোজিশনাল লজিকে আমাদের ভেরিয়েবল হিসাবে সাধারণত আমরা পি কিউ আর এস এগুলিকে ব্যবহার করব, ঠিক আছে? এবং কিভাবে বলা আছে যে এগুলিকে আমরা স্মল লেটারে ব্যবহার করব, এইটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন স্মল লেটারটা আলাদাভাবে বলে দিচ্ছি, কারণ আমরা যখন প্রপোজিশন নিয়ে কাজ করি সামনে আসবে ওইটা বড় হাতের সিম্বল গুলোর আলাদা মিনিং আছে। আমি বিরাট একটা লিস্ট লিখছিলাম যে আমরা কি কি পড়বো, তার মধ্যে মিডে 3 নাম্বার যে টপিকটা ছিল প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার, সেই প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ারের এই রিপ্রেজেন্টেশনটা হয় সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে। আমরা আপাতত যেটা দেখতেছি সেটা হচ্ছে পি কিউ আর এস। এইগুলো আপনি চাইলে এবিসিডি যে কোনোটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপাতত আমরা কি বললাম যে এই হচ্ছে আমার একটা প্রপোজিশন। এখন এই প্রপোজিশনকে আমরা কি করলাম, পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। প্রপোজিশন তো যেটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা তো বলছি অ্যাসার্টিভে নেগেটিভ সেন্টেন্সও আছে, তাই না? এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি সেন্টেন্সটা কি হবে? মাই নেম ইজ নট সাদেক। তাহলে ওইটাও কি আমরা পি দ্বারা প্রকাশ করব? না না স্যার। এখন এখানে দুইটা কেস দুইটা কি, একটা হচ্ছে আমরা যে নেগেটিভটা করতেছি বা নেগেশন যেটা আমাদের, সেই নেগেশনটা আমরা কি করতেছি যে আমাদের জেনারেল যে ইংলিশ নলেজ সেটাতে আমরা এইভাবে লিখি, নট সাদেক, এইভাবে লিখলাম। ডিসক্রিট ম্যাথমেটিক্স একটা ডিফারেন্ট কেস আছে, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। বুঝতে পারছেন? Yes, এভাবে sir. লেখা যায়। তো এখন এইটাকে আসলে আমরা এইভাবে কেন লিখলাম, এটা বোঝানোর জন্য যে মাই নেম ইজ সাদেক এইটা হচ্ছে আসলে আমার অরিজিনাল প্রপোজিশন, এবং এই যে ইট ইজ নট দ্য কেস এইটা একটা নতুন টার্ম যেটা এই প্রপোজিশনটাকে নেগেট করতেছে। ওকে, আমরা এরকম আলাদাভাবে একটা টার্ম এখানে ব্যবহার করতেছি এবং প্রপোজিশনের সামনে ব্যবহার করতেছি। এইটাকেই আমরা একটু ম্যাথমেটিক্যালি সিম্বল আকারে দেখাই। কিভাবে সিম্বল আকারে দেখাচ্ছি, এই যে মাই নেম ইজ সাদেক এটা হচ্ছে পি, আর ইট ইজ নট দ্য কেস এটাকে সাধারণত আমরা এরকম একটা চিহ্ন আকারে দেখাই। তাহলে এই যে পি এবং তার সামনে এই চিহ্ন, এটা যদি আমাদের সামনে দেওয়া থাকে তাহলে সেটা কি করবে, এইরকম একটা মিনিং ক্যারি করবে। ইট ইজ নট দ্য কেস দ্যাট মাই নেম ইজ সাদেক। বোঝা গেছে? জি স্যার। Yes, sir. এখন এই যে চিহ্নটা ব্যবহার করলাম এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি লজিক্যাল কানেক্টিভস। এটা হচ্ছে একটা লজিক্যাল কানেক্টিভ। তো এরকম অনেক লজিক্যাল কানেক্টিভস আছে। ওকে, কেউ কেউ লজিক্যাল সিম্বল বলে, সমস্যা নেই, সবগুলো একই মিনিং ক্যারি করে। তো এখন কথা হচ্ছে যে আর কি কি লজিক্যাল কানেক্টিভস আছে এবং কোনটা কিভাবে ব্যবহৃত হবে। যেমন এটা আমরা দেখছি যে যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে নট থাকে তখন সেটাকে এই ধরনের সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে বাকি যে সিম্বল গুলো আছে বা বাকি যে লজিক্যাল কানেক্টিভস গুলো আছে সেগুলোরও নিশ্চয়ই এরকম কোনো আইডেন্টিফিকেশন ওয়ার্ড আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো, তাই না? Yes, যে sir. কোন কানেক্টিভ এখানে ব্যবহৃত হয়।
তো এই কানেক্টিভসটা বোঝার আগে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি। এই যে আমাদের সেন্টেন্সটা ছিল, কে যেন আমাদেরকে প্রথমে বলতেছিল সেন্টেন্স হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো বলতেছিল না? তো সেই হিসাবে ওটা ও একটু ভুল করে ফেলছে। 5 প্রকার সেন্টেন্সে ওইটা বলা শুরু করেছিল এবং 4 নাম্বারও কি যেন একটা বলছিল। বাট স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, এটা আমরা জানি, তাই না? Yes, sir. এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং সেই স্ট্রাকচার অনুযায়ী এই যে মাই নেম ইজ সাদেক, এটা কি ধরনের সেন্টেন্স? Simple. Simple. সিম্পল। তাহলে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যাব তখন সেইখানে এই কানেক্টিভস গুলো কিভাবে আসবে। এবং আরেকটা বিষয় তৈরি হবে, তখন একটা প্রবলেম সামনে আসবে আমাদের, যে এইটা তো আমি কোয়ান্টিফাই করতে পারি, ট্রু বা ফলস কিছু একটা হবে। যেমন এই যে পি, এটা যদি ট্রু হয়, সাধারণত এই প্রপোজিশনে ইকুয়াল বোঝানোর জন্য আমরা এরকম 3টা সিম্বল দিই, ঠিক আছে? 3টা লাইনটা নিয়ে এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই ইকুইভ্যালেন্টের আরো ডিটেইলস ডিসকাশন আমাদের সামনে আসবে। আপাতত আমরা এটা দেখি যে ধরেন এখন যদি ফর দ্য টাইম বিং আমি এইভাবেও লিখি বোঝার জন্য, এইটা যদি ট্রু হয়, দ্যাট মিনস মাই নেম ইজ সাদিক, এটা যদি ট্রু হয়, তাহলে তার সামনে যদি এই চিহ্নটা বসানো হয় তাহলে কেসটা কি হয়ে যাবে? এটা কি ট্রু থাকবে? দ্যাট মিনস ট্রু কে যদি আমরা নট বলি যে দিস ইজ নট ট্রু, তার মানে এটা ফলস। আবার যদি বলি দিস ইজ নট ফলস, তাহলে কি হবে? ট্রু। ট্রু হবে। তাহলে যে কোনো প্রপোজিশন এরকম ট্রু এবং ফলস ভ্যালু ক্যারি করে এবং সেটাকে আমরা নেগেট করলে তার বিপরীত মান চলে আসে। তাহলে এই যে ভ্যালুগুলোর কথা বলতেছে, এটা বুঝাবো কিভাবে? বোঝানোর জন্য আমরা যে কাজটা করি সেটা একটা টেবিল তৈরি করি। এই টেবিলটাকে আমরা বলি ট্রুথ টেবিল। তো এই ট্রুথ টেবিলটা কেমন আশা করি আপনারা সবাই কম বেশি জানেন। লেটস সে এটা যদি পি হয়, তাহলে পি এর ট্রুথ ভ্যালু গুলো কি? পি এর ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু হইতে পারে এবং পি এর ট্রুথ ভ্যালু ফলসও হইতে পারে, তাই না? দুইটা কেস। যখন আমরা এটাকে নট করতেছি তখন এটা কি হয়ে যাবে? এই ট্রুটা হয়ে যাবে ফলস আর এই ফলসটা হয়ে যাবে ট্রু। এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বলতেছি ট্রুথ টেবিল। বুঝতে পারছি? সবার কাছে কি এটা ক্লিয়ার? Yes, sir. এখন বিষয় হচ্ছে এই স্যার যে এটা আবার একটু বলেন। এই যে পি একটা প্রপোজিশন ছিল, প্রপোজিশন মানেই সেটাকে আমরা ট্রু বা ফলসে কোয়ান্টিফাই করতে পারবো, তাই না? জি স্যার। যেমন মাই নেম ইজ সাদেক, এটা যদি একটা প্রপোজিশন হয় তাহলে এটা ট্রু হবে অথবা ফলস হবে। এখন এইখানে যদি নট বসানো হয় তাহলে কি তার এই ট্রু ফলস এর ভ্যালুটা আগের মতো থাকবে না পরিবর্তন হবে? চেঞ্জ হবে। অবশ্যই পরিবর্তন হবে, তাই না? তো এই পরিবর্তনগুলো আমরা কিভাবে দেখাবো সেইটাকে আমরা দেখাচ্ছি একটা টেবিলের মাধ্যমে। এই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। ওকে, তো এই ট্রুথ টেবিলে পি হচ্ছে একটা প্রপোজিশন এবং এই টি এবং এফ হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে? ভেরিয়েবলে যেমন বিভিন্ন মান হইতে পারে, যে কোনো প্রপোজিশনের ভ্যালু এরকম ট্রু বা ফলস হইতে পারে। একটা প্রপোজিশন, সেই জন্য দুইটা রো। আচ্ছা, এখন আমরা নেক্সট আরেকটা কেসে যাই। এই যে সেন্টেন্সের স্ট্রাকচারের কথা বললাম, স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে বা আগের সেন্টেন্সটাকে আমরা বলতেছিলাম ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন আমরা যদি চিন্তা করি যে একটু কম্পাউন্ড সেন্টেন্সের দিকে যাব, কেমন? দুইটা কেস আছে, আগে কেস দুইটা দেখি। ওকে, তো এখানে কয়টা প্রপোজিশন?
দুইটা স্যার দুইটা প্রপোজিশন। মাই নেম ইজ সাদিক একটা প্রপোজিশন, আই এম এ স্টুডেন্ট একটা প্রপোজিশন। দে আর টু ডিফারেন্ট সেন্টেন্সেস এন্ড টু ডিফারেন্ট প্রপোজিশনস। ওকে, এখন যদি আমরা এটাকে এইভাবে লিখি, পুরোটাকে একটা সেন্টেন্স বানাই। ওকে, এইটাকে তাহলে আমরা কিভাবে পি এবং কিউ এর মাধ্যমে প্রকাশ করব? কারণ এখানে মাই নেম ইজ সাদেক এটা একটা প্রপোজিশন, এন্ড আই এম এ স্টুডেন্ট এটা আই এম এ স্টুডেন্ট এটা আরেকটা প্রপোজিশন, তাই না? এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এইটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমরা বলতেছি এইটা হচ্ছে একটা প্রপোজিশন হুইচ ইজ পি, এইটা হচ্ছে আরেকটা প্রপোজিশন হুইচ ইজ কিউ, এবং এই যে মাঝখানে একটা ওয়ার্ড আছে এন্ড, এই এই ওয়ার্ডটাই এই দুইটা সেন্টেন্সে কানেক্ট করতেছে, তাই না? কানেক্ট করতেছে না? জি স্যার। যেমন আগের বার আমরা দেখছিলাম যে এইটা নেগেটিভ বোঝানোর জন্য কি সামনে এরকম একটা ফ্রেজের মতো নেওয়া হয়েছে। এখন এরকম আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, যেই ওয়ার্ডটা কি করতেছে এই দুইটাকে কানেক্ট করতেছে। তাহলে ওই ফ্রেজটা যেরকম একটা কানেক্টিভের কাজ করছিল, এই ওয়ার্ডটা এরকম একটা কানেক্টিভের কাজ করতেছে, তাই না? জি স্যার। Yes, sir. এই যে কানেক্টিভটা, এই কানেক্টিভের একটা নাম দেওয়া আছে, এই নামটা কি? কনজাংশন। ওকে, এই কানেক্টিভটা হচ্ছে কনজাংশন। এবং যেরকম আমরা এর আগে দেখছিলাম যে ওই নেগেটিভের জন্য একটা সিম্বল ছিল, এই কনজাংশনেরও একটা সিম্বল আছে। সেই সিম্বলটা দেখতে কেমন? কনজাংশনের সিম্বলটা হচ্ছে দেখতে এইরকম, উল্টা এ। তাহলে এই পি এবং কিউ তার মাঝখানে এইরকম একটা চিহ্ন আসবে, ঠিক আছে? বুঝে গেছে? এটা কি কনজাংশন হিসেবে কাজ করতেছে। এখন একটা প্রবলেম দাঁড়াচ্ছে, আমরা জানি যে পি এর ভ্যালু কি হইতে পারে, ট্রু হইতে পারে, ফলস হইতে পারে, আবার কিউ এর ভ্যালু ট্রু হইতে পারে, ফলস হইতে পারে। তাহলে এই যে পুরো পি এবং কিউ, এই পুরো কম্পাউন্ড প্রপোজিশনটা, এটাকে আমরা কি কম্পাউন্ড প্রপোজিশন বলতেছি। কারণ পি একটা সিম্পল প্রপোজিশন, কিউ একটা সিম্পল প্রপোজিশন। সিম্পল কেন? কারণ তারা সিম্পল সেন্টেন্স থেকে তৈরি হয়েছে, এবং এই মাঝখানে এন্ড আসার কারণে যে প্রপোজিশনটা তৈরি হয়েছে, এই প্রপোজিশনটাকে আমরা এখন বলতেছি এটা হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন। এখন এই কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ ভ্যালু কি হবে? ওকে, তাহলে এখন ইস্যুটা কি দাঁড়াচ্ছে? ইস্যু দাঁড়াচ্ছে যে পি এর ভ্যালু ট্রু হইতে পারে, কিউ এর ভ্যালু ট্রু হইতে পারে। তখন রেজাল্ট কি হবে? পি এর ভ্যালু ট্রু হইতে পারে, কিউ এর ভ্যালু ফলস হইতে পারে। সরি, তখন ভ্যালুটা কি হবে? কারণ কোনো একটা প্রপোজিশনের একের অধিক ট্রুথ ভ্যালু হইতে পারে না, এটা আমরা শুরুতেই বলছি। তো এটার কি হবে? অবশ্যই ট্রু বা ফলস কোনো একটা ভ্যালু আসতে হবে, আইদার ট্রু অথবা ফলস। এখন আমরা দেখতেছি যে কেস তো এরকম হইতে পারে, এই পি এ এবং কিউ এর কারণে কতগুলো কম্বিনেশন তৈরি হইতে পারে, যেমন পি ট্রু, কিউ ট্রু, পি ট্রু, কিউ ফলস, পি ফলস, কিউ ট্রু, এবং দুইটাই ফলস। এরকম বিভিন্ন কম্বিনেশন হইতে পারে। সেই কম্বিনেশনের ফলে এটার ট্রুথ ভ্যালুটা, পুরো স্টেটমেন্টটার ট্রুথ ভ্যালু কি হবে, এইটা হচ্ছে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ। তো আগের বার যেরকম আমরা ট্রুথ ভ্যালুকে এই প্রপোজিশনাল ট্রুথ টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, সেই ট্রুথ টেবিলেই আমরা কাজ করব। এখন ট্রুথ টেবিলে যদি কাজ করতে যাই, তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো? আমরা সাজাচ্ছি এইভাবে যে আমার কাছে কি আছে, দুইটা প্রপোজিশন আছে, পি এবং কিউ, ঠিক আছে? তো এই পি এবং কিউ এর ট্রুথ ভ্যালু কত রকম হইতে পারে, এটা হচ্ছে আমার প্রথম দেখার বিষয়।
সেইটা আমরা কিভাবে সাজাই, সেটা আমরা সাজাই লেটস সে এখানে বললাম প্রপোজিশন হচ্ছে পি আর প্রপোজিশন হচ্ছে কিউ। এই দুইটা দিয়ে সবসময় আমরা একটা ফর্মুলা ফলো করব, 2 টু দি পাওয়ার n। এই n মানে কি, n হচ্ছে নাম্বার অফ প্রপোজিশন। n কি, n হচ্ছে নাম্বার অফ প্রপোজিশন। এখন আমাদের এখানে কয়টা প্রপোজিশন আছে? আমাদের এই কেসে হ্যাঁ, আমাদের এখানে দুইটা প্রপোজিশন আছে। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে 2 স্কয়ারের মান কত হবে? 4, ডেফিনেটলি 4। এই জন্য আমরা যে টেবিলটা তৈরি করতেছি সেই টেবিলে 4টা রো নিছি। এটা ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার সবার কাছে? Yes, sir. আবার একটু বললে ভালো হয়। কে বললেন আবার একটু বললে ভালো হয়? কে বলছেন? স্যার আমি মানে স্যার পি কিউ স্যার আর দুইটা কেন নিতেছি মানে স্যার চারটা যে বললেন পি কিউ কি? পি কিউ দুইটা কি? প্রপোজিশন। প্রপোজিশন। তাহলে আমরা বলছি যে আমরা এইরকম একটা ফর্মুলা ফলো করব, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ প্রপোজিশন। তাহলে এখন যদি পি আর কিউ দুইটা প্রপোজিশন হয় তার মানে n এর মান 2, তাহলে 2 স্কয়ার কত হবে? 4 4। তো এই জন্য আমরা এখানে 4টা রো দিছি এবং এই 4টা রো কি করবে, এইখানে পি এবং কিউ তাদের ট্রুথ ভ্যালুর যত রকম কম্বিনেশন হতে পারে সবগুলো আমরা এই 4টা রো এর মধ্যে দেখাবো। সেটা কেমন? যেমন পি ট্রু হইতে পারে, কিউ ট্রু হইতে পারে, তাই না? দেন আমরা বলছি যে এটা ট্রু হইতে পারে, এটা ফলস হইতে পারে। তারপরে আমরা বলতেছি যে এইটা ফলস হইতে পারে এবং এইটা ট্রু হইতে পারে। এইটা ফলস হইতে পারে এবং এইটাও ফলস হইতে পারে, ঠিক আছে? এর বাইরে কি আর কোনো কম্বিনেশন হবে? No, sir. ফাইন। তো এখন আমাদের কম্পাউন্ড প্রপোজিশনটা কেমন ছিল? কম্পাউন্ড প্রপোজিশন ছিল হচ্ছে পি এন্ড কিউ। ওকে, তো আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের আলোচনা করতেছি। কনজাংশনের সিম্বল হচ্ছে এরকম। তো কনজাংশনের ক্ষেত্রে বলা আছে, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। কনজাংশনের ক্ষেত্রে কি বলা আছে, যে যদি দুইটা প্রপোজিশনের ভ্যালু ট্রু হয়, যেমন প্রথম কেসটাতে আমাদের দুইটা প্রপোজিশনের ভ্যালু কত? এটাও ট্রু, এটাও ট্রু, তাই না? Yes, sir. আর কি কোথাও ট্রু আছে? এরকম দুইটা কেসে ট্রু আছে, এরকম আছে? না স্যার। না স্যার। কনজাংশনে আমরা বলছি যদি এরকম দুইটা ট্রু হয় তাহলে সে ট্রু হবে, বাকিগুলো কি হবে? Sir. বাকি সমস্ত ক্ষেত্রে সে ফলস হবে, ফলস। ঠিক আছে? কালারটা লাইট হয়ে গেল। বাকি সমস্ত ক্ষেত্রে সে ফলস। ওকে, এখন এটা দেখলাম আমরা এন্ড দিয়ে। নেক্সট ওই একই রকম যদি আগেরটা থেকে লেটস সে এই কেসটাই আমরা নিয়ে আসতেছি পরেরটাতে। বাট এই এন্ড এর জায়গায় আমরা বলতেছি কি অর। ওকে, তো এই কেসটায়
আমাদের নাম্বার অফ প্রপোজিশন কি চেঞ্জ হয়েছে? না স্যার। কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের বার ছিল এন্ড, এবার হয়ে গেছে অর। এবং এই যে অর, এটা আমরা একটু খেয়াল করি মনোযোগ দিয়ে। এবং এই যে অর, এই অরটা কি? এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ কানেক্টিভ। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে ডিসজাংশন। ওকে, আগেটাকে কি বলছিলাম? কনজাংশন। কনজাংশন। এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ডিসজাংশন। তাহলে কনজাংশনের যেরকম একটা কানেক্টিভ সিম্বল ছিল, ডেফিনেটলি ডিসজাংশনেরও এরকম একটা কানেক্টিভ সিম্বল থাকবে, তাই না? সেটা হচ্ছে এইরকম দেখতে, ভি এর মতো। তাহলে যখন আমরা এইখানে এটাকে পি বলছি, এটাকে কিউ বলছি, এবং এটা ছিল পি, এটা ছিল কিউ, তাহলে এদের মাঝখানে কানেক্টিভটা হবে এরকম। তাহলে দেখতে হবে তারা এরকম পি, এবং এটাকে আমরা পড়বো কিভাবে? পি অর কিউ। যেমন আগের বার এটাকে আমরা কিভাবে পড়তাম? পি এন্ড কিউ। ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. এই যে কম্পাউন্ড প্রপোজিশনটা, এই কম্পাউন্ড প্রপোজিশনের তো কোনো একটা ট্রুথ ভ্যালু আছে, তাই না? জি স্যার আছে। ডেফিনেটলি ট্রুথ ভ্যালু আছে। তো সেই ট্রুথ ভ্যালুটা কেমন হবে? এইটার জন্য ঠিক আগের মতো, যেহেতু আমাদের এখানে দুইটা প্রপোজিশন আছে, তাহলে ঠিক আগের মতো এরকম একটা টেবিল তৈরি করব আমরা। এগুলিকে আমরা বলি বেজ টেবিল। হ্যাঁ, একদম ফান্ডামেন্টাল বা বেজ। এই অপারেশন গুলোই পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করব আমরা। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এই হচ্ছে আমার কম্পাউন্ড প্রপোজিশন পি অর কিউ। কম্বিনেশন হুবহু আগের মতোই আমরা যেটা করি, যেহেতু চারটা রো হবে আমরা জানি, তো চারটা রোকে দুইটা ভাগ করি। উপরে দুইটাকে ট্রু লিখি, উপরে দুইটাকে ট্রু লিখি, নিচে দুইটাকে ফলস লিখি। ঠিক আছে, দেন পরেরটাকে, এখানে যদি দুইটা থাকে তারপরেরটা অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স 1 1 করা হবে। তাহলে এখানে একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস, এই হচ্ছে আমাদের কম্বিনেশন। তাহলে এখানে ডিসজাংশনের ক্ষেত্রে যেটা বলা আছে, যে ডিসজাংশনে কি হবে? যদি দুইটাই ফলস হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে ফলস হবে। ওকে, দুইটাই যদি ফলস হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে সে কি হবে? সেই ক্ষেত্রে সে ফলস হবে। আদারওয়াইজ অন্য সময় সে কি হবে? ট্রু হবে। এটা বুঝতে পারতেছি, আমাদের অপশনই আছে মাত্র দুইটা, অন্য সময় সে ট্রু হবে। ক্লিয়ার এই পর্যন্ত? Yes, sir. এবার আমরা একটা ডিফারেন্ট এক্সাম্পলে আসি। বোঝা যাচ্ছে? পি হচ্ছে কি? ইট রেইনস। আর কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে দ্য রোডস আর ওয়েট। তো বৃষ্টি যদি হয় রাস্তা ভেজা থাকবে, তাই না? এটা তো স্বাভাবিক। একমত আমরা? জি স্যার। তো এখন একটা স্টেটমেন্ট এন্ড এবং অর, এরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতেছিল, কিন্তু আমাদের তো কমপ্লেক্স সেন্টেন্সও আছে ইংলিশে, তাই না? তো আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, ইফ ইট রেইনস, if it rains, then the roads are wet.
তাহলে এইখানে ইট রেইনস এইটা হচ্ছে পি, ইট রেইনস হচ্ছে পি, রোডস আর ওয়েট, এই পার্টটা হচ্ছে আমার কিউ, তাই না? তাহলে এইখানে কানেক্টিভ কোনটা? ইফ আছে দেন আছে, এটা কি একটা কানেক্টিভ? স্যার ইফ তাহলে এই পুরো ইফ দেনটাই হচ্ছে কানেক্টিভ। আমরা এটাকে বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এইভাবে একটা সিম্বল ব্যবহার করতেছি, হ্যাঁ, যে ইফ দেন এই হচ্ছে আমার কানেক্টিভ, তাই না? তাহলে এই যে একটা অ্যারো দিয়ে দেখাচ্ছে যাতে আপনাদের মনে থাকে, এই অ্যারোটাই আমরা এখানে চিহ্ন আকারে দিচ্ছি, পি অ্যারো কিউ। এই অ্যারোটার একটা নাম আছে, এটাকে আমরা নরমালি ক্যালকুলাসে কি বলছি, টেন্স টু, এরকম একটা সিম্বল বলতাম, তাই না? আমরা এইখানে বলবো হচ্ছে ইমপ্লাইজ। ইমপ্লাইজ মানে কি, পি ইমপ্লাইজ কিউ, বা আমরা এইভাবে পড়তে পারি ইফ পি দেন কিউ, ঠিক আছে? এবং এই যে কমপ্লেক্স স্ট্রাকচারটা, এটাকে আমরা কি নাম দিচ্ছি? এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, কারণ এখানে একটা কন্ডিশন আছে, পি এবং কিউ, এটা একটা কন্ডিশন আছে, তো এটাকে আমরা কি নাম দিচ্ছি? কন্ডিশনাল। কন্ডিশনাল, অথবা আমরা এটাকে বলি ইমপ্লিকেশন। স্যার কন্ডিশনাল কোন জিনিসটাকে বলতেছি এখানে? এই যে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলতেছি কন্ডিশনাল প্রপোজিশন। আগেরটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছিলাম ডিসজাংশন বা ডিসজাংটিভ প্রপোজিশন। এটাকে আমরা বলছিলাম কি, কনজাংশন বা কনজাংটিভ প্রপোজিশন। আর এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি কন্ডিশনাল প্রপোজিশন। কারণ এখানে একটা কন্ডিশন আছে, রাস্তাটা ভেজা থাকবে কখন? যদি বৃষ্টি হয়। ওকে, তো এই যে কন্ডিশনাল বা ইমপ্লিকেশন বলতেছি, এই ধরো একটা চিহ্ন আছে, সিম্বল হচ্ছে দেখতে এরকম একটা অ্যারো চিহ্ন। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আরো কিছু ইম্পর্টেন্ট পার্ট। এই যে ইফ এর সাথে যে পিটা, এটাকে আমরা বলি হাইপোথিসিস। ওকে, এবং এই যে কিউটা, এটাকে আমরা বলি কনক্লুশন। তাহলে এই হাইপোথিসিস এইটা একটা প্রপোজিশন, কনক্লুশন এটাও একটা প্রপোজিশন। তার মানে হাইপোথিসিসের মান ট্রু ফলস হইতে পারে, কনক্লুশনের মানও ট্রু ফলস হইতে পারে। একমত আমরা সবাই? জি স্যার। তো এখন যখন আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের বা কন্ডিশনাল প্রপোজিশনের বা ইমপ্লিকেশনের ট্রুথ ভ্যালু বের করতে যাব, তখন কিভাবে কাজ করব? কাজের বেসিক পার্টটা ঠিক আগের মতোই, আমাদের ট্রুথ টেবিল,
বাই দিস টাইম এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে কোথায় আমরা কিভাবে কম্বিনেশন তৈরি করতেছি। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। স্যার আমাদের যে ট্রুথ টেবিলটা স্যার আছে স্যার, এটা কি টোটালটাই আনসার হবে নাকি স্যার এটার থেকে যে কোনো একটা সিম্পল কোনো আনসার পিক করতে হবে? এখনো পর্যন্ত আপনাদের টোটালটাই অ্যান্সার। কেন? কারণ আমি কোথাও পি এবং কিউ এর কোনো স্পেসিফিক মানের কথা বলি নাই। বলছি কি? না স্যার। তো যদি এরকম স্পেসিফিক না বলা হয় তাহলে যত ধরনের কম্বিনেশন হতে পারে আমরা সমস্ত কম্বিনেশনের এগেইনস্টে রেজাল্ট দেখাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এখানে এটাকে কিভাবে দেখাচ্ছি? পি ইমপ্লিকেশন কিউ। ওকে, তাহলে এখন আমরা এই জায়গাতে যেমন আগেরটাতে অরের ক্ষেত্রে বলছিলাম যদি দুইটাই ফলস হয় তাহলে সে ফলস, আদারওয়াইজ সব ট্রু। কনজাংশনের ক্ষেত্রে কি বলছি? যে যদি দুইটাই ট্রু হয় তাহলে সে ট্রু, আদারওয়াইজ সে ফলস। আমরা এই জায়গাতেও আমাদের এরকম একটা আইডেন্টিফিকেটিভ অপশন আছে যেটাকে আমরা মাথায় রাখতে পারি। সেখানে কি বলা হয়েছে যে যদি হাইপোথিসিস ট্রু হয় এবং কনক্লুশন ফলস হয়, ঠিক আছে, তাহলে শুধুমাত্র তাহলেই এটা কি হবে? ফলস হবে। ঠিক আছে, এই জায়গার কেসটা। তার মানে কি বলতেছি যে যদি এই রকম হয়, পি তো আমাদের হাইপোথিসিস, তাই না? পি হাইপোথিসিস, যে হাইপোথিসিস যদি ট্রু হয় এবং কিউ হচ্ছে আমাদের কনক্লুশন, এবং কনক্লুশন যদি ফলস হয় তাহলে সে কি হবে? ট্রু হবে, আদারওয়াইজ সে কি হবে? ফলস। আদারওয়াইজ সে ফলস হবে। এখন এটা আমরা প্রপোজিশনের ল্যাঙ্গুয়েজে বললাম। যদি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে চিন্তা করি বা আমাদের যে ডে টু ডে কনসেপ্ট সেটাতে যদি চিন্তা করি, বলেন। স্যার এখানে তো লেখছেন ট্রু আর যদি ফলস হয় ইকুয়াল টু ফলস হবে। স্যার এখানে যে আবার লিখলেন ট্রু, এটা ভুল লিখছি। তাহলে কি বলছি? এইটাকে বলছি ফলস, আর বাকি সবগুলোকে বলছি কি? বাকি সবগুলোকে ট্রু বলছি। এখন কেসটা আসলে যেটা বলছিলাম যে যদি আমরা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে চিন্তা করি বা আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করি, যে এইখানে এই যে টিটা, এই টিটার মানে কি? এই টিটার মানে হচ্ছে ইট রেঞ্জ, তাই না? এই পি ট্রু মানে কি? ইট রেঞ্জ, মানে বৃষ্টি হচ্ছে। এই যে কিউ এর নিচে এই যে টিটা লেখা, এটার মানে কি? এটার মানে হচ্ছে কিউটা ট্রু। তো কিউতে কি আছে? দ্য রোডস আর ওয়েট। তাহলে এইটি এটা হচ্ছে ইট রেঞ্জ, আর এইটি এটা বুঝাচ্ছে রোডস আর ওয়েট। তাহলে এইটাই তো হওয়ার কথা। যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা ভেজা থাকবে, তাই না? বৃষ্টি যখন হয় তখন কি রাস্তা জি ভেজা স্যার, থাকে জি না? স্যার। জি স্যার। সেটা বললাম ট্রু। আবার নিচের দিকে চিন্তা করি, বৃষ্টিও হচ্ছে না, রাস্তাও ভেজা না, এটাও লজিক্যাল। ট্রু। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, রাস্তা ভেজা, এটা কি ঘটতে পারে? জি স্যার। ঘটতে পারে যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে, অথবা কেউ ওই জায়গাটা ভেজাই দিচ্ছে পানি দিয়ে। যদি আমরা বৃষ্টির কথা চিন্তা করি তাহলে একটু আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তারপরেও রাস্তা ভেজা থাকবে। তাহলে সেই হিসাবে ওইটা ট্রু। আমরা হয়তো আর্গুই করতে পারি, স্যার আমরা তো লজিকের কথা বলতেছি, আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলতেছি, ডিক্লারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা যেটা আগে ঘটে গেছে সেটা কেন কনসিডার করব? এটা একটা আর্গুমেন্টের বিষয়। বাট তারপরেও আমরা লজিক পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ট্রু হিসাবে অ্যাসাইন করতেছি বা এটাকে আমরা একসেপ্ট করে নিচ্ছি ট্রু হিসাবে। বাট এই যে অংশটা মাঝখানে যেটাকে আমরা মার্ক করছি, বললাম বৃষ্টি হচ্ছে, এইটি মানে হচ্ছে বৃষ্টি
হচ্ছে, কিন্তু পরেরটি মানে কি, এইটি মানে হচ্ছে রাস্তা ভেজা না। এটা কি সম্ভব? না স্যার। না স্যার, সম্ভব না। স্যার বৃষ্টি তো হলে রাস্তা অবশ্যই ভেজা হবে। হ্যাঁ, এই জন্যই এটা ফলস। বুঝে গেছে? জি স্যার। ওকে, ফাইন। নেক্সট, এই যে আমরা একটু আগে একটা তর্কের সিচুয়েশন দেখলাম যে বৃষ্টি হচ্ছে না তবু রাস্তা ভেজা, এরকম ঘটনাও ঘটতে পারে। তাহলে এইটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? এটার জন্য আমরা কি করলাম, আমরা বললাম যে এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে বলি, ওকে, তো ধরেন এখন এইভাবে বললাম, দ্য রোডস আর ওয়েট ইফ এন্ড অনলি ইফ ইট রেইনস। রাস্তা শুধুমাত্র তখনই ভেজা থাকবে যখন বৃষ্টি হবে। এখন কি আর অন্য কোনো ভাবে রাস্তা ভেজার কোনো কিছু আমরা একসেপ্ট করব? না স্যার। এইটাকে আমরা এইভাবে লিখতেছি, এইটা ইট রেইনস কিন্তু পি, এটা হচ্ছে কিউ ছিল মানে, তাই না? এইটাকে এই মাঝখানে ইফ এন্ড অনলি ইফ, এটা হচ্ছে আমাদের কানেক্টিং। এটাকে আগের বার যেরকম আমরা কন্ডিশনাল বলছিলাম, এখন এটাকে এমন একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এটাও কন্ডিশন ওটাও কন্ডিশন। রাস্তা ভেজা তার মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তার মানে রাস্তা ভেজা, তাই না? জি স্যার। এই জন্য আমরা এটাকে বলতেছি বাই কন্ডিশন। দুই পাশ থেকেই কন্ডিশন আছে, বাই বাই কন্ডিশন। ওকে, তো বাই কন্ডিশনের আগের বার যেরকম আমরা ইমপ্লিকেশন লিখছিলাম কন্ডিশনকে, এবারও এটাকে আমরা ওইরকম ইমপ্লিকেশন দিয়ে লিখতে পারি, বাট সেক্ষেত্রে আমরা বলবো এটা বাই ইমপ্লিকেশন। ঠিক আছে? এবং বাই কন্ডিশনের সাইনটা কেমন, এটাও অ্যারো, বাট দুই পাশেই আমরা এইভাবে অ্যারো সাইন দিই, বাই কন্ডিশন অথবা বাই ইমপ্লিকেশন। তাহলে এটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ, ই ইমপ্লাইজ কিউ, মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। নরমালি আমরা এইভাবে লিখি, পি ইমপ্লাইজ কিউ। ওকে, তাহলে এখন যখন আমরা ট্রুথ টেবিল তৈরি করব, ওকে, এখন আমরা কি বলতেছি যে বৃষ্টি হচ্ছে রাস্তা ভেজা, এটা ট্রু, এটা ট্রু। বৃষ্টি হচ্ছে না রাস্তা ভেজা না, এটাও ট্রু। তাহলে বাকি যে কেসগুলো বৃষ্টি হচ্ছে রাস্তা ভেজা না, এটা তো আমরা অলরেডি দেখছি যে এটা তো ইম্পসিবল কেস, এটা তো ঘটতেই পারে না। কিন্তু
যেহেতু দুই দিকেই কন্ডিশন, সেহেতু এখন বৃষ্টি হচ্ছে না এবং রাস্তা ভেজা, এটাও এখন ফলস হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটা গেল বাই কন্ডিশন। এখন আরেকটা এক্সক্লুসিভ কেস দেখি। ধরেন বন্ধুর অফিসে গেছেন, তো আপনাকে বলল টি অর কফি, তো আপনি কি বলবেন? কি অ্যান্সার দিবেন? বলবেন যে দুটোই খাবো? না স্যার, যে কোনো একটা, টি ন্যাচারাল, হয় টি নাইলে কফি। তো আমরা যে কোনো একটা বলবো। এই টি মানে কি? আসলে আই ওয়ান্ট টি, কফি মানে হচ্ছে আই ওয়ান্ট কফি, হ্যাঁ, বা আই লাইক কফি, আই প্রেফার কফি, হোয়াটএভার। এইটাকে যদি আমরা এরকম প্রপোজিশন আকারে নেই, যে এটা হচ্ছে পি আর কফিটা হচ্ছে কিউ, এইটা এমন একটা কেস যখন দুই পাশের যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু হবে, এই পুরো স্টেটমেন্টটা। কিন্তু দুইটাকেই যদি আমি ট্রু বলি তাহলে সে ট্রু হবে না। আবার আমি যদি একেবারে রিজেক্ট করে দিই যে না আমি কিছু খাবো না, সেটাও খুব একটা সন্তোষজনক হয় না কারোর জন্য। কেউ আপনাকে এটা অফার করলো, আপনি সব দুইটাই না করে দিলেন, তাহলে ওইটাও লজিক্যাল না যে দুইটাকে রিজেক্ট করে দিলাম, আবার দুইটাকে একসেপ্ট করে নিলাম, সেটাও লজিক্যাল না। এই অরটা এরকম একটা এক্সক্লুসিভ সিচুয়েশন তৈরি করছে, এই জন্য আমরা এটাকে বলি এক্সক্লুসিভ অর। ঠিক আছে? এক্সক্লুসিভ অর এর সাইনটা কেমন? এক্সক্লুসিভ অর দেখতে হচ্ছে এরকম একটা সার্কেল, তার মধ্যে এরকম যোগ ছিল। ঠিক আছে? বুঝে গেছে? তাহলে আমরা জি এটাকে স্যার। দেখাবো হচ্ছে এইভাবে। যখন ট্রুথ টেবিল তৈরি করতে যাব তখন কাজ হবে কিভাবে? ওকে, তাহলে এখন আমরা কি বলছি? যে যদি দুইটাই একসাথে খেতে চাই সেটা লজিক্যাল না, দুইটা যদি রিজেক্ট করে দিই এটাও লজিক্যাল না। লজিক্যাল কোনটা? আমি বললাম যে আমি চা খাবো, প্রথমটাকে প্রেফার করলাম, তাহলে এটা ঠিক আছে। আমি দ্বিতীয়টাকে প্রেফার করলাম, তাহলে এটাও লজিক্যাল। বাট বাকি কেসগুলো কি? বাকি কেসগুলো হচ্ছে ফলস। ফলস। ঠিক আছে? এখন আমরা তো এই পর্যন্ত সব দুইটা করে প্রপোজিশন নিয়ে কাজ করছি। কম্পাউন্ড স্টেটমেন্টে বা কম্পাউন্ড প্রপোজিশনে কি দুইয়ের অধিক প্রপোজিশন থাকতে পারে না? জি স্যার, পারে। পারে। তো ধরেন এরকম যদি হয় কেস, এবং আমি বলতেছি যে একটা সেন্টেন্স, আই স্টাডি হার্ড and I go to the
classes regularly and I pass the exam. এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন। ঠিক একইভাবে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, if I study hard and go to the classes, ধরেন এটা ইংলিশের কিছু সেগুলোকে বাদ দেই, আই স্টাডি হার্ড আগেরটা ঠিক করতেছে, আই স্টাডি হার্ড এন্ড গো টু দ্য ক্লাসেস রেগুলারলি এন্ড পাস দ্য এক্সাম। ধরেন আই বারবার ইংলিশে আমরা ব্যবহার করি না, রিডান্ডেন্সি, ওগুলোকে বাদ দিলাম। ইফ আই স্টাডি হার্ড এন্ড গো টু দ্য ক্লাসেস রেগুলারলি দেন আই পাস দ্য এক্সাম। তাহলে এই যে দুইটা কেস, এই দুইটা কেসের জন্য কি আমরা ট্রুথ টেবিল তৈরি করতে পারবো? জি স্যার। ওকে, এটা আপনারা সবাই তৈরি করবেন। এখনই 4 মিনিট সময় আছে আমাদের ক্লাসের, আপনারা সবাই এটা তৈরি করেন। আমি র্যান্ডমলি 2 জন বা 3 জনের নাম বলবো, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। আর বাই দ্যাট টাইম আমি গুগলের একটা ফর্ম ক্রিয়েট করে ক্লাসে শেয়ার করতেছি, সবাই যার যার খাতায় করে ওইখানে এই সলিউশনটা আপলোড করে দিবেন, ওইটার এগেইনস্টে অ্যাটেন্ডেন্স হবে। ঠিক আছে, ক্লাসের শুরুতেই বলছি কিন্তু। ওকে, শুরু করেন সবাই। কি করতে হবে সেটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ক্লাস রেকর্ডিংটা যেন কে করতেছে? আপনার নামটা কি বলবেন? তৌহিদ। আচ্ছা, ঠিক আছে তৌহিদ, থ্যাংক ইউ আপনাকে ইন অ্যাডভান্স। ক্লাস শেষ হওয়ার পরে এই ফাইলটা একটু গুগল ড্রাইভে আপ করে আমাদের সাথে লিঙ্কটা শেয়ার করবেন, ঠিক আছে?
তো এই আপনাদের সাথে গুগল ফর্মটা শেয়ার করে দেওয়া হয়েছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছে, এখানে মিটিং লিংকেও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ট্রুথ টেবিলটা তৈরি করে জাস্ট ছবি তুলে ফর্মে জমা দিয়ে দিবেন আপনার নাম আইডি সহ। ওকে, Yes, sir. দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। বাই দিস টাইম যদি পরিস্থিতি কিছু চেঞ্জ হয় আমরা ইনশাআল্লাহ ফিজিক্যালি ক্লাস করব, আদারওয়াইজ অনলাইনে তো আমার ক্লাস প্র্যাকটিস বুঝতেছেন, যখনই বসবেন বই খাতা নিয়ে বসবেন। আর আজকে যেটা হয়েছে আমি হয়তো আপনাদেরকে ওইভাবে প্রশ্ন করিনি, কোনো একটা ক্লাসের মাঝখানে কাজ দিইনি, এরপরে কিন্তু আমি ক্লাসের মাঝখানেও কাজ করতে দিব হুটহাট, ওই কাজ করতে হবে এবং আমি র্যান্ডমলি কাউকে কল করব যে আপনি যে কাজ করছেন তার স্ক্রিনশট আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। যদি এগুলো শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আছে। তো ক্লাসের সময় যদি অনলাইনে ক্লাস হয় তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এবং মনোযোগ দিয়ে ক্লাস শুনতে হবে, কারণ আমি কাকে জিজ্ঞেস করবো এটা গ্যারান্টিড নেই। আচ্ছা, সাইম কিছু বলতে যাচ্ছেন? জি স্যার, স্যার 2 নাম্বারের যে অ্যানসারটা এটা কি স্যার P and Q implies R এটা হবে না স্যার? হ্যাঁ তাই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা ভুল হইতে পারে, এতে কোনো সমস্যা নাই, বাট আমাকে আপনারা একটা সলিউশন দিবেন, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। আর এই যে আজকে যে কাজটা করলাম আমি এই পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে শেষ করলাম, আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।